দেখ, আমরা আগের দিনে যে জিনিসটা বলেছিলাম আমি আরেকবার ওটাকে রিভিশন আরেকবার একটুকু রিক্যাপ করে দিচ্ছি, ঠিক আছে? ওই ভিডিওটা আমি দিয়ে দেবো, দেখবি। সেটা হচ্ছিল জড়তা ভ্রামক যদি একটা নিরবিচ্ছিন্নভাবে বিস্তৃত কোনো বস্তু হয়, সেই বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক কীভাবে নির্ণয় করে। তো জড়তা ভ্রামক নির্ণয় করার জন্য একটা নিরবিচ্ছিন্ন কোনো বস্তুর ক্ষেত্রে, মনে কর যেমন এই পেনটা বলছিলাম, একটা প্লেট বলছিলাম, একটা রিং বলছিলাম, একটা যদি মনে কর একটা আয়তাকার কোনো প্লেট হয়, বৃত্তাকার কোনো প্লেট হয়, একটা স্ফিয়ার হয়, গোলক হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই জড়তা ভ্রামক নির্ণয় করা যাবে এবং ইন্ডিকেশন করে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে, কীরকমভাবে বের করা যাবে সেটা আমরা আগের দিনে একটা দুটো করেছিলাম। আর দুটো থিওরিম বলেছিলাম, দুটো উপপাদ্য বলেছিলাম। একটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিম, আর একটা ছিল প্যারালাল অ্যাক্সিস থিওরিম। একটা ছিল লম্ব অক্ষ সমূহের উপপাদ্য, আর একটা ছিল সমান্তরাল অক্ষ সমূহের উপপাদ্য। তো এই উপপাদ্যগুলো কি ছিল? উপপাদ্যগুলো আমি আরেকবার উপপাদ্যের স্টেটমেন্টগুলো লিখছি। আইজেড সমান ছিল আইএক্স প্লাস আইওয়াই, এটা ছিল লম্ব অক্ষ সমূহের উপপাদ্য। আরেকটা হচ্ছিল সমান্তরাল অক্ষ সমূহের উপপাদ্য ছিল আই ইজ ইকুয়াল টু আই সেন্টার অফ মাস প্লাস এম ইন্টু আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যে কোনো কিছু। এইটা ছিল সমান্তরাল অক্ষ সমূহের উপপাদ্য। তাই লম্ব অক্ষ সমূহের উপপাদ্য আর সমান্তরাল অক্ষ সমূহের উপপাদ্য, এই উপপাদ্যগুলো আমরা আগের দিন বলেছিলাম। উপপাদ্যগুলো কীভাবে প্রয়োগ করা হয় সেটাও আমরা বলেছিলাম। তো ফার্স্ট যে প্রয়োগটা আমরা বলেছিলাম, সেই প্রয়োগটা ছিল একটা রডের ক্ষেত্রে। একটা রড মানে লিনিয়ার ডিস্ট্রিবিউশন, যদি আধান যদি মনে করে একটা রৈখিকভাবে বিস্তৃত হয়, এটা একটা এল দৈর্ঘ্যের রড যার ভর হচ্ছে এম। এটা যদি মনে করে এরকম কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে এই অক্ষের সাপেক্ষে এটা জড়তা ভ্রামক আই সমান হয় 1/3 ml স্কয়ার। এটা কিরকম ভাবে হয় আগের ভিডিওটাই করা আছে, এটা দেখলেই বুঝতে পারবি। এরপরে আমি বলেছিলাম যে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক নির্ণয় করার জন্য, প্রতিটা বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক নির্ণয় করার জন্য আমি একটা যে কোনো ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক মনে রাখবো, বাকি যে কোনো ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমি এই রেজাল্টটার সাথে ওই সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য বা লম্ব অক্ষসমূহের উপপাদ্য প্রয়োগ করে আমি বের করতে পারবো। তো আমি ফার্স্ট উদাহরণ যেটা বলেছিলাম, যে যদি মনে কর এই রডটা কোনো একটা সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্র দিয়ে ঘোরে, মানে আমি এক্সাম্পল বলছিলাম এই পেনটা যদি এরকম করে ঘোরে, প্রথমে যেটা 1/3 ml স্কয়ার, সেক্ষেত্রে পেনটা যদি এরকম করে ঘোরে, এরপরে পেনটা যদি মিডিল করে ঘোরে মানে এরকম করে ঘোরে, সেটা হচ্ছে এই যেটা আমি এঁকেছি। তো এইটার সাপেক্ষে জড়তা ভ্রামক যদি আমাকে নির্ণয় করতে হয়, তো এইটার জন্য আমি সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য প্রয়োগ করব। কিভাবে করব এটা বলছিলাম কি, এই দুটোর মধ্যে দূরত্ব হয়ে যাবে কত, l/2। দূরত্ব হয়ে যাবে কত, l/2, তাই তো? তাহলে l/2 যদি হয়ে যায় দূরত্ব, তাহলে এখানে এটা তো আই সেন্টার অফ মাস, মানে এটা তো ভরকেন্দ্র, মধ্যবিন্দু দিয়ে অতিক্রান্ত মানে এটাই ভরকেন্দ্র, আর এটার সাপেক্ষে জড়তা ভ্রামক আমার আই। তো আমি এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি, তাহলে এখানে আই এর জায়গায় আমি লিখব 1/3 ml স্কয়ার। আই সেন্টার অফ মাস এটা আমি বের করতে চাইছি, আই সেন্টার অফ মাস এটাই আমি বের করতে চাইছি। আর এটার জায়গায় লিখব এম ইন্টু ডি এর জায়গায়, এটা ক্যাপিটাল লিখেছি তো ক্যাপিটালে লিখি, এটা ক্যাপিটাল লিখি, তাহলে কত হবে, এটা হচ্ছে এম ইন্টু ডি এর জায়গায় l/2 তার হোল স্কয়ার। তো আই সেন্টার অফ মাস যদি আমি এখান থেকে বের করি, এটা হয়ে যাবে 1/12 ml স্কয়ার। তো এটা বিয়োগ করলে দেখতে পাবি এটা 1/3 ml স্কয়ার, আর এটা হবে -1/4 ml স্কয়ার। 1/3 ml স্কয়ার - 1/4 ml স্কয়ার করলে কত হয়ে যাবে, 1/12 ml স্কয়ার। তো এটা লম্ব সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য প্রয়োগ করলে এরকম ভাবে বের করা যাবে, ঠিক আছে? লম্ব অক্ষসমূহের উপপাদ্যের প্রয়োগও আমি বলেছিলাম। লম্ব অক্ষসমূহের উপপাদ্য কি বলেছিলাম, একটা ডিস্ক ধরেছিলাম, ঠিক আছে? একটা ডিস্ক ধরেছিলাম। এই ডিস্কটা, এটা মনে করে একটা ডিস্ক, এই ডিস্কটার এটা একটা প্লেট, ডিস্ক মানে প্লেট। তো এই ডিস্কটার ভর কেন্দ্র দিয়ে অতিক্রান্ত এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে এই ডিস্কটা ঘুরছে। তো এটার সাপেক্ষে এটা জড়তা ভ্রামক আই সমান কত হবে, 1/2 m r স্কয়ার। এটা হবে 1/2 m r স্কয়ার। তার মানে কি ডিস্কটা এরকম করে ঘুরছে। ডিস্কটা কিরকম করে ঘুরছে, ডিস্ক যদি একটা থাকে, একটা প্লেট যদি থাকে, তাহলে
বুঝতে পেরেছিস তো? আগের দিন বলছিলাম দেন একটা প্লেট কিছু নাই, এটা কোনো রিং প্লেট ফ্যান ট্যান কিছু নাই, সব গোলক মোলক দিয়ে বস। তো এটাকেই প্লেট ভাব, মানে সার্কুলার ভাব আর বৃত্তাকার ভাব, বৃত্তাকার ভাবটা। তো এইটা প্লেট, ঠিক আছে? এই প্লেটটা কেমন করে ঘুরছে? এরকম এরকম, বুঝতে পারছিস? এরকম, মানে ঘূর্ণাক্ষ কোনটা? এটা ঘূর্ণাক্ষ কোনটা? এটা এটা তো ঘূর্ণাক্ষ। তাই এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত? হাফ এম আর স্কয়ার। এরপরে যদি ঘূর্ণাক্ষটা এরকম হয়ে যায়, এটা কি? এটা ডায়ামিটার। ঘূর্ণাক্ষ কোনটা? এটা এটা হচ্ছে ডায়ামিটার। যদি এরকম করে ঘুরে তাহলে ঘূর্ণাক্ষ কোনটা? এটাও ডায়ামিটার। তাহলে এই ডায়ামিটার যদি হয়ে যায় তখন সেক্ষেত্রে ডায়ামিটার হয়ে গেলে তখন সেক্ষেত্রে জড়তা ভ্রামক কিরকম ভাবে পরিবর্তন হবে? এটা এটা আর এটা ডায়ামিটার যখন হয়ে যাবে, ডায়ামিটার যখন হয়ে যাবে তখন কি হবে? এটার সাপেক্ষ জড়তা ভ্রামক আইডি হবে, এটার সাপেক্ষ আমি একটা আইএক্স একটা আইওয়াই দুটোকেই আমি আইডি ধরে লিখছি। তাহলে এখানে কি লিখতে পারি? আইএক্স প্লাস আইওয়াই মানে 2ID সমান হচ্ছে হাফ এম আর স্কয়ার। কি রে, তাহলে যা তো মেঘাকে বলতো যে ইয়াগুলো দিতে, কালিগুলো।2ID সমান হাফ এম আর স্কয়ার, তাহলে আইডি সমান কি হবে? আইডি সমান হচ্ছে 1/4 এম আর স্কয়ার। কি হয়ে যাবে? 1/4 এম এর স্কয়ার। বোঝা গেছে তো? তো এইটা যেটা আমি বের করলাম, দেখ কোশ্চেন কিন্তু এরকম ভাবে পড়বে। এইটা যেটা আমি বের করলাম এটার জন্য কিন্তু আমি কোনো ক্যালকুলেশন করলাম না, তুই হাফ এম এর স্কয়ারটা মনে রাখলেই চলবে। এরপরে দেখ এটা এরকম ভাবে ঘুরতে পারে হাত পাখার মতো, তাই তো? এরকম ঘোরা মানে ঘূর্ণাক্ষ কোনটা? এটা ঘূর্ণাক্ষ, এটা তাই তো? ঘূর্ণাক্ষ হচ্ছে, আর এইটাও তো নীলটা ঘূর্ণাক্ষ হচ্ছে এইটা, তাই তো? এটা যদি ঘূর্ণাক্ষ হয় তাহলে দেখ এটার সাপেক্ষে জড়তা ভ্রামক কত বেরিয়েছে? এটার সাপেক্ষে জড়তা ভ্রামক বেরিয়েছে 1/4, আর এটার সাপেক্ষে কত হবে? দুটো সমান্তরাল অক্ষ, এটার সাপেক্ষে 1/4, এটার সাপেক্ষে হয়ে যাবে 1/4 এম স্কয়ার প্লাস এম আর স্কয়ার। এটা হবে 1/4 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার। তাহলে এটা কত হয়ে যাবে? এটার সাপেক্ষে জড়তা ভ্রামক হয়ে যাবে, মানে এটা যদি ঘূর্ণাক্ষ হয়ে যায় তখন এটার সাপেক্ষে জড়তা ভ্রামক হয়ে যাবে 1/4 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার সমান হচ্ছে 5/4 এম আর স্কয়ার। ঠিক আছে? বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তখন হবে 5/4 এম আর স্কয়ার। এইরকম ভাবে বের করতে হবে। এই সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য লম্ব অক্ষসমূহের উপপাদ্য কিভাবে অ্যাপ্লাই করতে পারছি, কিভাবে প্রয়োগ করছি, এটা বুঝতে পেরেছিস? এটা কিন্তু পড়বে পরীক্ষায়, এটাই ইম্পর্টেন্ট প্রত্যেকটা রেজাল্টের ক্ষেত্রেই। আরেকটা এক্সাম্পল আমি বলছি, রিংয়ের মতনই ডিস্কের মতনই রিংটাও একই, রিংটার জন্য আলাদা করে আর বলছি না। সাপোজ মনে কর যদি ওই তোদের ওই এক্সাম বোর্ডটা হয়, পরীক্ষার পাটা, তো পরীক্ষার পাটাটা ওটা যেটা সেটা তো রেক্টেঙ্গেল নাকি আয়তাকার। তা পরীক্ষার পাটাটা যদি হয় তাহলে এটা তো মনে কর এটার একটা বাহুকে আমি কিছু ধরছি, এ ধরছি, আর একটা বাহুকে মনে কর আমি বি ধরছি। তো এই পরীক্ষার পাটাটা মনে কর এই অক্ষের সাপেক্ষে ঘুরছে। তো এই অক্ষের সাপেক্ষে এটা জড়তা ভ্রামক কত হয়? এটা তোকে মনে রাখতে হবে, এটা হয় 1/12 এম স্কয়ার হবে। এই দিক বরাবর যেটা এই 1/12 এম স্কয়ার। এটাও ম্যাথামেটিক্যালি তুই যদি ক্যালকুলেশন করিস তাহলে তুই এটা পেয়ে যাবে 1/12 এম স্কয়ার হবে। এটা ক্যালকুলেশনটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি ক্যালকুলেশনটা করে দেখাতে পারি। আমি রডের ক্ষেত্রে আগের দিন করেছিলাম, রিগের ক্ষেত্রেও করেছিলাম, প্রত্যেকটার ক্যালকুলেট করা যাবে, কিন্তু একটা রেজাল্ট মুখস্থ রাখাটাই বেটার, কারণ ক্যালকুলেশন করে দেখানোর কোনো প্রয়োজন হবে না তাহলে। আর যদি মনে কর এই অক্ষটার সাপেক্ষে হয় তখন এটা জড়তা ভ্রামক কত হবে? 1/12 এম বি স্কয়ার। যদি অক্ষটা এই অক্ষ হয়, মানে কি রকম? এটা তো প্লেট, প্রথমে প্লেটটা কেমন করে হচ্ছে? এরকম করে, তাই তো? প্রথমে প্লেটটা কেমন করে হচ্ছে? তো এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, এটার সাপেক্ষে জড়তা ভ্রামক কত হচ্ছে? 1/12। যদি এরকম করে ঘুরে তখন জড়তা ভ্রামক কত হবে? আর যদি এইরকম করে ঘুরে এরকম করে তখন ঘূর্ণাক্ষ কোনটা? এটা। যদি ঘূর্ণাক্ষ এটা হয় তখন কত হবে? তখন এটা হচ্ছে আইএক্স প্লাস, তার মানে কত হয়ে যাবে? 1/12 এম স্কয়ার প্লাস। এটা থেকে অনেক রকম ভাবে কোশ্চেন পড়তে পারে, যেমন ধর গোলক স্ফিয়ার,
এটা একটা ইম্পর্টেন্ট স্ফিয়ার। যদি গোলক হয়, একটা সলিড স্ফিয়ার মনে কর। সলিড স্ফিয়ার মানে বুঝতে পারছিস, মনে কর ডাম্বেল, নিরেট গোলক। সলিড স্ফিয়ার মনে কর নিরেট গোলক। নিরেট গোলক মানে কি মনে কর, একটা নিরেট গোলক মানে যে ডিসকাস করে যে বলগুলো দেখেছিস নিশ্চয়ই, ডিসকাস করে যে বলগুলো মানে ডাম্বেল। তো ওই ডিসকাস করে বলগুলো যদি মনে কর রোটেট করে, ঠিক আছে, সলিড স্ফিয়ার ওটা মনে কর ঘুরছে, তখন ওটা জড়তা ভ্রামক কত হয়? সলিড স্ফিয়ারের জড়তা ভ্রামক হয় 2/5 ইমার স্কয়ার। মানে যদি এম ভরের যদি স্ফিয়ারটা হয় আর ব্যাসার্ধ যদি মনে কর আর হয়, তাহলে সেক্ষেত্রে ওটার জড়তা ভ্রামক হয় সলিড স্ফিয়ার এরকম একটা গোলক, এরকম গোলকটার এরকম ভাবে এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, গোলকটা এরকম ভাবে ঘুরছে, ভর হচ্ছে এম। তাহলে মানে কেন্দ্র দিয়ে অতিক্রান্ত ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হয় হচ্ছে কত বললো? 2/5, 2/5 এমআর স্কয়ার। এটাও ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা যাবে ইন্টিগ্রেশন করে। এই ইন্টিগ্রেশনটা অনেক বড় হবে, পড়বেন নেই, ইন্টিগ্রেশন করে কেমন, তোকে রেজাল্টটা শুধু দরকার, তো রেজাল্টটা মুখস্থ রাখবি। যদি কিভাবে হচ্ছে জানতে হয় তাহলে ইন্টিগ্রেশন করে করতে হবে, ইন্টিগ্রেশন করে জানার দরকার থাকলে বলবি, আমি করে দেবো। এটা হচ্ছে সলিড স্ফিয়ারের, ঠিক আছে, এটা হচ্ছে সলিডের। আর যদি হলো হয়, হলো মানে ফুটবল, হলো স্ফিয়ার যদি হয়, হলো স্ফিয়ারের ক্ষেত্রে এটা জড়তা ভ্রামক হবে, হলো স্ফিয়ারের ক্ষেত্রে জড়তা ভ্রামক হবে ব্যাসার্ধ আর ভর এম, এটা হবে 2/3 এমআর স্কয়ার। এটা যেমন 2/5 এমআর স্কয়ার, এটা হচ্ছে 2/3, এটা মুখস্থ রাখতে হবে। এরপরে কি হতে পারে বল? এই গোলকটা যদি মনে কর এইরকম কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরে, হতে পারে এরকম অক্ষের সাপেক্ষে ঘুরছে। কল্পনা করতে পারছিস তো একটা গোলক কিরকম করে ঘুরছে? এরকম করে ঘুরছে মানে কিরকম, যেমন ধর পৃথিবী সূর্যের চারিদিকে যখন ঘুরছে, তুই কল্পনা কর পৃথিবী সূর্যের চারিদিকে কেমন করে ঘুরছে, এরকম করে ঘুরছে, নিজের চারিদিকে ঘুরছে, আবার সূর্যের চারিদিকে নিজের পজিশন চেঞ্জও করছে। তো মানে সূর্যের চারিদিকে ঘুরছে মানে ও এরকম করে নিজের পজিশন চেঞ্জ করে ঘুরছে। তাহলে সূর্যের সাপেক্ষে যখন জড়তা ভ্রামকটা আমি বের করবো, তখন ওর তো একটা সেন্টার অফ মাস দিয়ে অতিক্রান্ত ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক যেটা, সেটা তো এটা হবে। আর সূর্যের সাপেক্ষে যখন আমি বের করবো, ওটা সমান্তরাল লক্ষ্য সময়ের উপপাদ্য ব্যবহার করে বের করতে হবে। এই অক্ষটা কল্পনা করতে পারছিস কিরকম অক্ষ বলতে চাইছি? এটা স্পর্শক দিয়ে অতিক্রান্ত এই যে ঘূর্ণাক্ষ, এই ঘূর্ণাক্ষের সমান্তরাল, স্পর্শক দিয়ে অতিক্রান্ত এরকম ঘূর্ণাক্ষের সমান্তরাল, কিছু গোলক কিছু নেই। এই কয়টাই কল্পনা কর গোলক, বল কোথায় আছে? গ্লোব। এইখানে খুব ভালো। এটাই পৃথিবী, এরকম করে যেটা ঘুরে, এটা কোনটা ঘূর্ণাক্ষ? এটা তো, তাই তো। কিন্তু যদি এইরকম করে ঘুরে, এইরকম করে, বুঝতে পারছিস তাহলে ঘূর্ণাক্ষ কোনটা? আমার হাতটা ঘূর্ণাক্ষ, বুঝতে পারতো এরকম করে। তাহলে এরকম করে যদি ঘুরে, যদি এটা আমার হাতটা ঘূর্ণাক্ষ হয়, তাহলে এই যে ঘূর্ণাক্ষটা, এই ঘূর্ণাক্ষটা আমার হাতটা হচ্ছে এই গ্লোব, এই ঘূর্ণাক্ষটা, আর এইটা যেটা ঘুরছে এইটা হচ্ছে কি? এটা হচ্ছে এই ঘূর্ণাক্ষ। তাহলে এই দুটো তো সমান্তরাল। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল লক্ষ্য সময়ের উপপাদ্য প্রয়োগ করলে এটা সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? এটা হচ্ছে সেন্টার অফ মাস, মানে আই সিওএম মানে হচ্ছে এটা কত? 2/5 এমআর স্কয়ার প্লাস কি হবে এম, এই দুটোর মধ্যে দূরত্ব কত? ব্যাসার্ধ তো, তার মানে হচ্ছে এটা কত হচ্ছে তাহলে? 7/5 নাকি? কত হচ্ছে? 7/5। সিমিলারলি এটার জন্য যদি আমি বের করি তখন কত হবে? 2/3 প্লাস এমআর স্কয়ার মানে হচ্ছে 5/3, তাই তো? 5/3 হবে।
তো এইগুলো কিন্তু পড়বে। এবারে তুই মনেও রাখতে পারিস, মুখস্থ রাখতে পারলে ঠিক আছে, কিন্তু মুখস্থ রাখাটা কঠিন। মুখস্থ রাখতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনাটাও বেশি। তোকে সমান্তরাল লক্ষ্যসমূহে লম্ব অক্ষসমূহ কিভাবে প্রয়োগ করছি এটা জানতে হবে, ঠিক আছে? তার জন্য ওই লম্ব অক্ষসমূহ সমান্তরাল অক্ষসমূহ উপপাদ্যের যে আগের দিনে যেটা আমি করেছিলাম সেটা আরেকবার ভালো করে দেখবি, যদি বুঝতে অসুবিধা হয় বলবি। একটা টেবিলে করে দেওয়া ছিল, সেটা আমি বলেছিলাম দেখে রাখতে, ওটা দেখে দেখবি। কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা কোশ্চেন মনে কর আমি দিচ্ছি, দেখি এটা পারিস কিনা। এটা বল তো কত হবে মনে কর। সাপোজ মনে কর এটা ছবিটা আঁক, এই বলটা দেখি কত হবে। রেজাল্টগুলো তো মুছে দিলাম, বলে দিচ্ছি না হলে। তো এটা মনে কর একটা গোলক, দুটো গোলক, আর এটা হচ্ছে তিনটা গোলক, ঠিক আছে? তিনটে গোলক আছে, তিনটে গোলক আছে। তো তিনটে গোলক আছে, এই গোলকটা এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, ঠিক আছে? এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরছে, ঠিক আছে? প্রত্যেকটারই ব্যাসার্ধ হচ্ছে আর, ভর হচ্ছে এম। প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে আর, আর ভর হচ্ছে এম, ঠিক আছে? তাহলে এটা জড়তা ভ্রামক কত হবে কম্বিনেশন? বলতো কত হবে? এটা যদি বলতে পারিস তাহলে জানবো বুঝেছিস। এটা হচ্ছে সলিড স্ফিয়ার ধরেলে, হ্যাঁ সেটার জন্য হবে। তাহলে এখানে এটা সলিড স্ফিয়ার ধরেলে সলিড স্ফিয়ারের জড়তা ভ্রামক কত বললো? সলিড স্ফিয়ার হচ্ছে কত? 7/5 লাই 2/5 mr², ঠিক আছে? 2/3 হচ্ছে 2/5, এটা 2/5 সলিড স্ফিয়ার, ঠিক আছে? হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে হবে তখন 7/5 হয়ে যাবে। তাহলে কত হবে বলতো? দেখ তিনটে গোলক আছে, এটা 1 নাম্বার গোলক, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তিনটে গোলক তো দিয়েছিস। তাহলে এই গোলকটার ক্ষেত্রে জড়তা ভ্রামক কত হবে? এটা হবে কত? 2/5 mr²। এই গোলকটার ক্ষেত্রে কত হবে? 2/5 প্লাস mr², মানে হচ্ছে 7/5 mr²। এটার জন্য 7/5, এটার জন্য 7/5। তাহলে এই দুটোর মোট কন্ট্রিবিউশন কত হয়ে যাবে? 7/5 mr² ইন্টু 2, কি রে 7/5 mr² ইন্টু 2 প্লাস কি হবে? প্লাস হবে 2/5 mr²। 7/5 mr² ইন্টু 2 প্লাস 2/5 mr², তাহলে এটা কত হবে? 16/5 mr²। বুঝতে পারলি? এইরকম কোশ্চেন পড়বে। এবারে এইটা মনে কর স্ফিয়ারের জায়গায় রিংও হতে পারে, রিংয়ের জায়গায় ডিস্কও হতে পারে। বুঝতে পেরেছিস তো? এইরকম কোশ্চেন পড়বে, তখন এরকম ভাবে ক্যালকুলেট করতে হবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে? তো এরকম ধরনের অনেক কোশ্চেন আছে, অনেক প্রয়োগ আছে এরকম জড়তা ভ্রামকের। তো আর জড়তা ভ্রামকের প্রয়োগগুলো আমি বলছি না, এবার অঙ্ক করার সময় দেখবো আর কি প্রয়োগ আছে, ঠিক আছে? তখন সেই প্রয়োগগুলো করবো। বুঝতে পারলি তো? এটা বুঝতে পারলি? আরেকটা করতে পারিস কিনা দেখি, আরেকটা সেরকম মুছে দিচ্ছি। এটা আরেকটা হচ্ছে, যদি মনে কর এটা করতে পারিস কিনা দেখি। যদি মনে কর একটা, এটা মনে কর তুই ধরে নে এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? বর্গক্ষেত্রটার বাহু ধরে নে এ, ঠিক আছে? বর্গক্ষেত্রটার ভর ধরে নে এম। বর্গক্ষেত্রের বাহুগুলো হচ্ছে এ, ভর হচ্ছে এ, ঠিক আছে? তো এই বর্গক্ষেত্রটা এইরকম ডায়াগোনাল বরাবর, এই কর্ণ বরাবর এরকম কোন একটা অক্ষের সাপেক্ষে ঘুরছে, ঠিক আছে? তাহলে এটা জড়তা ভ্রামক কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। দেখি এটা করতে পারিস কিনা। যদি এটা করতে পারিস তাহলে জানবো বুঝেছিস।
এটা যদি করতে পারিস তাহলে যেন হয়ে যেতে দেখি। কি হবে? ঢুকছে না মাথায়? দেখ, এই দুটোই তো সেম ঘূর্ণাক্ষর, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো আমি ডায়াগোনাল ধরে নিচ্ছি, কর্নার ইংরেজি ডায়াগোনাল। তো এটার আমি জড়তা ভ্রামক আইডি ধরে নিচ্ছি। তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হবে, তাই তো? আমি আইএক্স প্লাস আইওয়াই ইজ ইকুয়াল টু আইজেড, এই ফর্মুলাটা ব্যবহার করব। তো আইএক্স ও যা আইওয়াই ও তা, দুটোই আইডি। তাহলে আমি এটাকে লিখে দিতে পারি কত? 2 আইডি। এবার বল আইজেডটা কত হবে। দেখ আইজেডটা কত হবে ঠিক করে দেখ। আইজেডটা হচ্ছে আমার এই অক্ষটার সাপেক্ষে জড়তা ভ্রামক আমি জানি কত, এই অক্ষটার সাপেক্ষে m/12। এবার তো করলাম, এটাই হচ্ছে m ডিভাইডেড বাই 1/12 m এর 1/12 m স্কয়ার, তাহলে m/12 m স্কয়ার। আর এই অক্ষটার সাপেক্ষে জড়তা ভ্রামক আমি জানি, এটাও সেম, যেহেতু দুটোই a আছে তাহলে এটাও। তাহলে এই z অক্ষটার সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? এই দুটো যোগফল, কারণ এটা x হলে এটা y হবে। তাহলে 1/12 m স্কয়ার প্লাস 1/12 m স্কয়ার, এই দুটো যদি যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে? 1/6 m। তাহলে এটাই তো আইজেড। তাহলে এটা আমি কি লিখতে পারি? 1/6 m স্কয়ার। বোঝা গেছে? তাহলে 1/6 m স্কয়ার যদি হয়ে যায় তাহলে আইডিটা কত হবে? 1/12 m। বুঝতে পারলি? এবারে একটা জিনিস মনে রাখ, শুন। দেখ এটা তো সেন্টার অফ মাস, এটা তো ভরকেন্দ্র, এটা তো ভরকেন্দ্র। ভরকেন্দ্র দিয়ে অতিক্রান্ত যে কোনো ঘূর্ণাক্ষ যদি হয়, মনে কর একটা সিমেট্রিক, এটা মনে কর একটা স্কয়ার, তাহলে সিমেট্রিক মানে কি? ভরটা সমানভাবে চারিদিকে বিস্তৃত। তো এটা সেন্টার অফ মাস কোথায়? এটা সেন্টার অফ মাস হচ্ছে এটা মিডিলে। তো এই সেন্টার অফ মাস দিয়ে অতিক্রান্ত যে কোনো ঘূর্ণাক্ষ, যতগুলো ঘূর্ণাক্ষ আমি আঁকছি, যতগুলো ঘূর্ণাক্ষ, প্রত্যেকটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে 1/12 m স্কয়ার, যদি ওই বিন্দুটা দিয়ে অতিক্রান্ত হয়। ঠিক ক্যালকুলেট করলে দেখতে পাবে প্রত্যেকটা সেম বেরোবে। যদি মনে করি এটা একটা গোলক হয় সিমেট্রিক, তাই এই গোলকটার যে কোনো ঘূর্ণাক্ষ, এটা হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, যে কোনো ঘূর্ণাক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হবে মানে কত বেরো? এটার সাপেক্ষে 1/4 m স্কয়ার, যদি ডিস্ক হয়। ঠিক আছে? আর রিং হলে 1/2 হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, মানে একটা রেজাল্ট মনে রাখতে হবে, বাকিগুলো ওই রেজাল্ট থেকে কিভাবে সমান্তরাল অক্ষসমূহ বা লম্বা অক্ষসমূহের উপপাদ্য ব্যবহার হচ্ছে সেটা জানতে হবে। বুঝেছ? ঠিক আছে, এটা হচ্ছে গল্প। বোঝা গেছে? তাহলে এরপরে দেখ, তাহলে আমি আগের দিনেই বলছিলাম যে জড়তা ভ্রামকের ইম্পর্টেন্সটা কি বলতো, জড়তা ভ্রামকের সিগনিফিকেন্সটা কি, জড়তা ভ্রামক বলতে বোঝায় মানে জড়তা ভ্রামকের তাৎপর্য কি তাৎপর্য জড়তা ভ্রামকের? হ্যাঁ, একটা বস্তুকে ঘোরাতে কত কঠিন। অ্যাকচুয়ালি জড়তা ভ্রামকের তাৎপর্য বলতে বোঝায় যে একটা বস্তুকে ঘোরাতে কত কঠিন। মনে করো এই পেনটাকে আমি ঘোরাতে চাইছি, এই পেনটাকে যদি আমি এরকম করে ঘোরাই, পেনটাকে এরকম করে ঘোরাতে যতটা সহজ, পেনটাকে এরকম করে ঘোরাতে তার তুলনায় সহজ, তাই তো? একটা মনে করে এত বড় মনে করে একটা ছড়ি আছে তোর কাছে, রড আছে, বা এত বড় মনে করে একটা লাঠি আছে, ঠিক আছে? ওই লাঠিটা দে। তো এই লাঠিটা ধর, সাপোজ মনে করে এই লাঠিটার কথা ভাব, এই লাঠিটাকে তোকে যদি এরকম করে ঘোরাতে হয়, এইরকম করে, কল্পনা করতে পারছিস তো? এরকম করে যদি ঘোরাতে হয়, এটা এরকম করে ঘোরানোটা সহজ হবে না যেমন করে লাঠি ঘোরাই মিডিলটা ধরে ঘোরানোটা সহজ হবে? তাহলে মিডিলটা ধরে যখন ঘোরানোটা সহজ হবে তখন এই মিডিলটার সাপেক্ষে এই লাঠিটার জড়তা ভ্রামকও কি হবে?
মিডিলটার সাপেক্ষে লাঠিটা জড়তা ভ্রামক কি হবে, বেশি হবে না কম হবে? কম হবে, কারণ সহজ, ঘোরানোটা হচ্ছে সহজ। কিন্তু যদি আমি এটা ধারটা এখানটা ধরে যদি আমি ঘোরাই তাহলে কি হবে, জড়তা ভ্রামক। তার জন্য এটা 1/3 m² হয়েছে। এটার সাপেক্ষে কি হয়েছে 1/3, আর এটার সাপেক্ষে কত হয়েছে 1/12। 1/12 হয়েছে না মিডিলটার সাপেক্ষে, এটার সাপেক্ষে 1/12 হয়েছে, আর ওই ধারটার সাপেক্ষে কত হয়েছে 1/3। তাহলে 1/3টা বেশি না 1/12টা বেশি? অবভিয়াসলি 1/3। তার জন্য কি এটা তাহলে কি ঘূর্ণাক্ষের সাপেক্ষে যদি আমি এখানটা ধরে ঘোরাই তাহলে আরেকটুকু সহজ হবে, একদম ধারটা ধরে ঘোরানোর থেকে আরেকটুকু সহজ হবে। তাহলে ঘূর্ণাক্ষের অবস্থানের সাপেক্ষে জড়তা ভ্রামকের মানও কি হয়ে যাচ্ছে, পরিবর্তন প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে। তাহলে জড়তা ভ্রামক বলতে বোঝাচ্ছে মেনলি কি, জড়তা ভ্রামক বলতে বোঝাচ্ছে মেনলি একটা বস্তুকে ঘোরানো কতটা সহজ বা কতটা কঠিন। যেটা কোনো একটা বস্তুকে সরানো মানে ঘোরানো, কোনো একটা বস্তুকে সরানো কতটা সহজ বা কতটা কঠিন, এটা যেটার উপর নির্ভর করছিল সেটা ছিল ভর। হালকা বস্তুকে সরানো কঠিন, ভারী বস্তুকে সরানো ভারী বস্তুকে সরানো কঠিন, আর হালকা বস্তুকে সরানো সহজ। এখানে উল্টোটা। তাই এইখানে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঘোরানো সহজ আর কঠিনের তো গল্প গেল, এরপর আমি ঘোরাবো কি করে, এরপরে হচ্ছে কজ অফ রোটেশন। বুঝতে পেরেছিস? তো আমি এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বললাম যে একটা বস্তুকে ঘোরাতে যে জিনিসটা, যে ধর্মটা একটা বস্তুকে ঘোরাতে বাধা দেয় সেটাকে বলে কি, জড়তা। সেটার গল্প তো গেল। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা বস্তুকে ঘোরানো কতটা সহজ বা কতটা কঠিন, সেটা হচ্ছে জড়তা ভ্রামক। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা বস্তুকে আমি ঘোরাবো কি করে, সেটা হচ্ছে কজ অফ রোটেশনাল মোশন, মানে হচ্ছে কোনো একটা বস্তুর ঘোরানোর কারণ। ঠিক আছে? এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কজ অফ রোটেশনাল মোশন, গতির কারণ। ভালো করে দেখ, কজ অফ রোটেশন, গতির কারণ। ঠিক আছে? লিখো, প্রথমে লিখ বলের ভ্রামক বা টর্ক। লিখ বলের ভ্রামক বা টর্ক। মামনি পজ কর। কজ অফ রোটেশনাল মোশনের গতির কারণ কেন দেয়, গতির কারণ তুই মন দিয়ে শুন একটু। গতির কারণ সাপোজ মনে কর আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা ওই এক্সাম বোর্ডগুলো একটা দেয়, পরীক্ষার বোর্ডগুলো একটা দেয়, তো বোর্ডটা দেয়। তো এই বোর্ডটারই ধর, মনে কর কোনো একটা বস্তুকে আমি ধরছি, এটা একটা বস্তু এরকম ভাবে বোর্ডটার উপরে আছে। ঠিক আছে? তো এই বস্তুটাকে আমি ঘোরানোর চেষ্টা করছি, তুই ভালো করে ভাব। এই বস্তুটা ঠিক মিডিলে আমি বল প্রয়োগ করছি, ঠিক মিডিলে, ঠিক মিডিলে, একদম 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 মধ্যবর্তী কোন মধ্যবর্তী যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে, সেই বিন্দুটাতে আমি বল প্রয়োগ করছি। তো পেনটা কি ঘুরছে? নিশ্চয়ই ঘুরছে না। কিন্তু যদি আমি মনে কর ওই বিন্দুটা বাদ দিয়ে অন্য কোনো একটা বিন্দুতে বল প্রয়োগ করি, তুই একটা কাজ কর, এইখানে এরকম ভাবে পেনটা রেখে পরে যদি তুই কোনটাই বল প্রয়োগ করে এরকম করে ঠুকে দিস তাহলে ঘুরতে ঘুরতে, কিন্তু যদি মিডিলে বল প্রয়োগ করিস তাহলে দেখ একটা বস্তুর গতির কারণ, একটা বস্তুর গতির কারণ বল তো বটে, বল তো প্রয়োজন, বল ছাড়া তো ঘুরবে না। তুই এরকম করেই ঠেল, এইখানেই ঠেল, কোনো একটা জায়গায় তো ঠেলতে হবে। মানে একটা বস্তুর গতির কারণ, মানে একটা বস্তুর গতির কারণ এফ তো বটে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কি নট, কিন্তু কি অনলি এফ, শুধুমাত্র কি এফ? যদি শুধুমাত্র এফ হতো তাহলে যখন মিডিলটাই বল প্রয়োগ করছি তখনও তো ঘোরা দরকার ছিল। তাহলে শুধুমাত্র এফ নয়, এফ এর সাথে সাথে আর কি, এফ এর সাথে সাথে আর কি, এফ এর সাথে সাথে আর একটা হচ্ছে যে কোন জায়গাটাতে আমি এফ প্রয়োগ করছি, সেটা হচ্ছে প্রয়োগ বিন্দুর অবস্থান, সেটা হচ্ছে প্রয়োগ বিন্দুর অবস্থান। কি ভাব, তুই দরজার কথা ভাব, একটা দরজা, ঠিক আছে, এটা একটা দরজা, এরকম দরজাটাই ভাব। এই দরজাটা এই জায়গায় তুই এটা এখানে মনে কর কল কবজা লাগানো আছে, তাহলে দরজাটার এটা হচ্ছে ঘূর্ণাক্ষ। এইখানে দরজাটার হ্যান্ডেল লাগানো আছে, বা এইখানটা ধরে দরজাটাকে বন্ধ করিস বা খুলিস, তাই তো? এরপরে তুই এই জায়গাটায় না লাগিয়ে পরে ওই হ্যান্ডেলটা বা এই জায়গায় বল প্রয়োগ না করে তুই একদম এই জায়গাটায় বল প্রয়োগ করছিস, সেই জায়গাটায়। কোন জায়গাটা বুঝতে পারছিস তো?
এই জায়গাটায় বল প্রয়োগ করছিস, তো এটা কি ঘোরানো সহজ হবে? কত কঠিন হবে। তাহলে ঘোরানো একদম এবারে তুই আস্তে 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 একদম কলকবজাটার উপরেই চলে আসবি, তারপরে তুই বল প্রয়োগ করছিস, তাহলে আর ঘুরবে কি, আর ঘোরানোই যাবে না, এরকম অবস্থা হবে, তাই তো? তাহলে নিশ্চয়ই দরজাটার উপরে বল তো প্রয়োগ, ঠিক আছে, বল তো প্রয়োজনীয়, কিন্তু শুধুমাত্র বলটা নয়। শুধুমাত্র বলটা যদি হতো তাহলে বলটাকে আমি যে বিন্দুতে ইচ্ছা প্রয়োগ করি, ঘোরানোটা সেই একই রকম ঘোরা উচিত ছিল। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বস্তু রোটেশনটা হচ্ছে যে কোন জায়গায় বলটা প্রয়োগ করছি সেই জায়গাটা, অর্থাৎ সেই বিন্দুটা ইম্পর্টেন্ট, সেই বিন্দুটার অবস্থান ইম্পর্টেন্ট। সেই বিন্দুটার অবস্থান কার সাপেক্ষে বলতো? সেই বিন্দুটার অবস্থান এই ঘূর্ণাক্ষটার সাপেক্ষে, যে অক্ষটার চারিদিকে বস্তুটা, সেই ঘূর্ণাক্ষটার সাপেক্ষে কোন অবস্থানে বল প্রয়োগ করেছি তার উপর নির্ভর করবে যে বস্তুটা আদৌ ঘুরবে কি ঘুরবে না, বা কত সহজভাবে ঘুরবে বা কত কঠিন হবে, ঠিক আছে? তাহলে এই দুটো সমন্বয়ে যে ভৌত রাশিটা গঠিত, সেই ভৌত রাশিটাই হচ্ছে কজ অফ রোটেশনাল মোশন, যেটাকে বলা হয় মোমেন্ট অফ ফোর্স, এমওএফ। মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে বলের ভ্রামক, বা বলা হয় টর্ক। মোমেন্ট অফ ফোর্স বা বলা হয় টর্ক। মোমেন্ট অফ ফোর্সের কোনো ম্যাথমেটিক্যাল নোটেশন নেই, কোনো একটা চিহ্ন নেই, কিন্তু টর্কের একটা চিহ্ন আছে। টর্কের চিহ্নটা হচ্ছে এরকম, যেটা বলা হয় টাউ, টি এ আও সরি ও টাউ। টাউ টিচার জন্য আছে, ওইটার থেকে মনে হয় দ্বিতীয়বারের নাম টাউ। ঘুরে ঘুরে পরিষ্কার করে না ওয়াশিং মেশিনে দিলে, তো এটা হচ্ছে টাউ, বুঝতে পারছিস? যে টাউ মানে হচ্ছে যে ভৌত রাশিটা কোন একটা বস্তুর ঘূর্ণন গতির জন্য রেসপন্সিবল, বা ঘূর্ণন গতির জন্য যে ভৌত রাশিটা মানে দায়ী। চল লিখ কোন বস্তু উপর প্রযুক্ত বল, কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং ঘূর্ণাক্ষ থেকে প্রয়োগ বিন্দুর, ঘূর্ণাক্ষ থেকে প্রয়োগ বিন্দুর, ঘূর্ণাক্ষ থেকে প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্বের গুণফলকে, ঘূর্ণাক্ষ থেকে প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্বের গুণফলকে, ঘূর্ণাক্ষ থেকে প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্বের গুণফলকে বলের ভ্রামক বা টর্ক বলে। দেখ, এই ডেফিনেশনস গুলো এমসিকিউ এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কোনো ইম্পর্টেন্ট নয়। তো শুধুমাত্র কনসেপ্টটা বুঝতে হবে যে কোন জিনিসটা টর্ক বলতে চাইছে, কোন জিনিসটাকে টর্ক বলতে চাইছে, ঠিক আছে? তুই দেখ ভালো করে, এই যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিটার ক্ষেত্রে টর্ক যেটা হবে সেটা হচ্ছে এফ ইন্টু আর। তাহলে ঘূর্ণাক্ষ থেকে প্রয়োগ বিন্দু লম্ব দূরত্ব আর, কিন্তু যে সবসময় এটা আরই হবে সেটা কিন্তু নাও হতে পারে। এরপরে দেখ কোন ক্ষেত্রে আর নাও হতে পারে, কোন ক্ষেত্রে আর নাও হতে পারে। দেখ, মনে কর এটা ঘূর্ণাক্ষ, ঠিক আছে? মনে কর একটা বস্তু ঘুরতে ঘুরতে কোন একটা সময় এরকম অবস্থানে আর এরকম অবস্থানে আছে, ঠিক আছে? আমি বলটা যেটা প্রয়োগ করছি সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে এফ, ঠিক আছে? তাহলে আমার এখানে আর যেটা, আরটা কোনটা? এটা তো আর, এটা আর, এখান থেকে এটা আর। এবার দেখ, যে এফটা প্রয়োগ করেছি সেই এফটা তো দেখতে পাচ্ছিস। তাহলে এটা যদি এফ হয়, এটা যদি আর হয়, তাহলে এফ আর আর এর মধ্যবর্তী কোণ কত? মানে এফ আর আর, এফ এর অভিমুখ আর আর এর অভিমুখ, এইটার মধ্যবর্তী কোণ কত? এইটা থিটা। এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে তো। এরপরে আমি কি বলতে চাইছি, টর্ক বলতে আমি কোন জিনিসটাকে বলছি? টর্ক বলতে এফ ইন্টু আর লয়, কিন্তু এটা হচ্ছে এফ এবং ঘূর্ণাক্ষ থেকে প্রয়োগ বিন্দু, অর্থাৎ ঘূর্ণাক্ষ থেকে যে বিন্দুতে বলটা প্রয়োগ করছি সেটা লম্ব দূরত্ব,
লম্ব দূরত্ব মানে কোনটা? লম্ব দূরত্ব তো এইটা। লম্ব দূরত্ব তো এইটা নয়, এটা তো তির্যক দূরত্ব। তাই লম্ব দূরত্ব এটা মানেই হচ্ছে এইটা। তুই ভালো করে ভাব, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা আর সাইন থিটা হবে? কারণ সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে তুই এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, এই ত্রিভুজটার সাইন থিটা সমান কি হবে? লম্ব মানে কোনটা? এটা। আর অতিভুজ মানে কোনটা? এটা। তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব সমান কি হয়ে যাবে? আর অতিভুজ ইনটু। তাহলে এইখানে দেখ, এই এফ এর জায়গায় আর পারপেন্ডিকুলারের জায়গায় কি লিখবো? আর, যেখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এফ এর। ঠিক আছে, তো এটার ভেক্টরিক্যাল ফর্ম হচ্ছে, এটা ভেক্টর আছে, এফটা তো ভেক্টর আছে, টাওটাও ভেক্টর আছে। এফ যেমন ভেক্টর আছে সেরকম টাও ভেক্টর আছে। তো এই এফ টাও এর ভেক্টর ফর্মটা হচ্ছে, এটা হচ্ছে আর ক্রস এফ। এটা হচ্ছে টাও এর ভেক্টর ফর্ম। কারণ এ ক্রস বি সমান কি হয়? দুটো ভেক্টর এ এন্ড বি, দুটোর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ ক্রস বি এর রাশিমালা কি হয়? এ বি সাইন থিটা এন হয়। তাহলে এ ক্রস বি এর মান যদি বের করি, তাহলে আমি কি লিখবো? শুধুমাত্র এ বি সাইন থিটা। কি লিখবো? শুধুমাত্র এ বি সাইন থিটা। তাহলে আমি এখানে এফ আর সাইন থিটা সমান কি লিখবো? আর ক্রস। তুই বলতে পারিস আর এফ ক্রস আর কেন লিখলাম নাই, আর ক্রস এফ কেন লিখলাম? এফ ক্রস আরও তো লেখা যেত। এফ ক্রস আর লিখলে এখানে টাওয়ের অভিমুখটা যেদিকে হতো, আর ক্রস এফ লেখা মানে হচ্ছে টাওয়ের অভিমুখটা তার বিপরীত দিকে। তো অ্যাকচুয়ালি এটা কোনো প্রমাণ নয়। দেখা গেছে কি আর আর এফ এর যদি আমি ক্রস প্রোডাক্ট করি, আর ক্রস এফ যদি করি, তাহলেই এইটার টর্কের অভিমুখটা, আর টর্কের অভিমুখটা বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের অভিমুখটা সেই অভিমুখে হবে। এফ ক্রস আর করলে হবে না। এটার কোনো গাণিতিক প্রমাণ কিছু নাই যে কেন এফ ক্রস আর করলাম নাই, কেন আর ক্রস এফ করলাম। ঠিক আছে, যেমন তোরা যেমন সাপোজ মনে করে আমি যদি লিখি বল সমান ভরবেগের পরিবর্তনের হার, প্রমাণ করতে পারবে কি? কোনো গাণিতিক প্রমাণ আছে কি? কোনো গাণিতিক প্রমাণ নেই। বল সমান ভরবেগের পরিবর্তনের হার, বল সমান এফ সমান হচ্ছে ডিপি বাই ডিটি, প্রমাণ করতে পারবি? কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ করতে পারবে না। কোনো একটা সমীকরণ থেকে কোনো একটা সমীকরণে আসা যাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রুভ হয় না। এটা একটা ফর্মুলা, যে ফর্মুলাটা যেমন ফিজিক্সের প্রত্যেকটা ফর্মুলা, নট অনলি এইগুলো, যে কোনো কিছু প্রথমে কোনো একটা কিছু ঘটনা ন্যাচারালি ঘটে, তারপর সেটা পরীক্ষা ভিত্তিক করে দেখানো হয়, সেখান থেকে গাণিতিক সমীকরণে আসা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাও। তাহলে এই টর্কটা, এই টাওয়ের অভিমুখটা কোন দিকে হবে? আর আর এফ যে প্লেনে, যে তলে, তার সাথে বিপরীত লয়, তার সাথে একই দিক কি রে? তার সাথে লম্ব। এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে হয়? এ আর বি যে তলে, তার সাথে লম্ব। তার জন্য এটাকে কি ভেক্টর বলা হয়? অক্ষীয় ভেক্টর, অর্থাৎ এক্সিয়াল ভেক্টর। আমি বলেছিলাম ওমেগা সমান ভি ক্রস আর, মনে নেই? ওমেগা সমান ভি ক্রস আর, সেখানে কি ছিল? ওমেগাটা ছিল। ওমেগাটাকে বলেছিলাম ওমেগাটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, কারণ অক্ষ বরাবর কাজ করে। এই টর্কটাও অক্ষীয় ভেক্টর, যেটা অক্ষ বরাবর কাজ করে। ঠিক আছে, তাহলে এই গাণিতিক সমীকরণটা লিখে নিবে। বুঝতে পেরেছে তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? দেখ এরপরে শুন, আমি এই টাওটাকে এরকম লিখতে পারি, এই টাওটাকে দেখ এরকম লিখতে পারি। এখানে এই এফ এর জায়গায় বস্তুর ভর ইনটু ত্বরণ লিখতে পারি, বস্তুর ভর ইনটু ত্বরণ লিখতে পারি। ঠিক আছে, এরপর তুই দেখ এই বস্তুর ভর ইনটু ত্বরণ যদি লিখি, এই এটা কি বটে? রৈখিক ত্বরণ। তাহলে একটা বস্তু যখন রোটেশন হচ্ছে, তখন কি বস্তুটা রৈখিক ত্বরণ থাকবে না কৌণিক ত্বরণ থাকবে? রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক আমি বলছিলাম, কি বলছিলাম? এ সমান হচ্ছে আলফা, এ সমান হচ্ছে আর ইনটু আলফা। তাহলে এখানে কি লিখতে পারি? এম ইনটু আলফা ইনটু আর এ গুণ করলে হচ্ছে আর স্কয়ার। তাহলে এখানে দেখ এম ইনটু আর স্কয়ার, এটাকে কি লিখতে পারি? এম ইনটু আর স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি? লিখতে পারি আই লিখতে পারি। বোঝা গেছে? এবার দেখ আমরা বল সমান কি পড়েছিলাম, মনে আছে? বল সমান ভর ইনটু ত্বরণ। কি ভালো করে ভেবে দেখ, ভর, এই যে ভর, এটা কি? এই ভরটা কি? বস্তুর জাড্য ধর্মকে প্রকাশ করে। যেমন ভরটা বস্তুর জাড্য ধর্মকে প্রকাশ করে, সেরকম আইটা কাকে প্রকাশ করে? বস্তুর জাড্য ধর্মকে প্রকাশ করে। আইটা বস্তুর কাকে প্রকাশ করে? জড়তা ভ্রামক, মানে কি? জাড্য ধর্মকে প্রকাশ করে। এটা কি? এটা হচ্ছে রৈখিক ত্বরণ। এটা কি? কৌণিক ত্বরণ। বলটা কি?
যে কারণে কোনো একটা বস্তু রৈখিক ত্বরণ লাভ করে, অর্থাৎ যে কারণে কোনো একটা বস্তু গতিশীল হয় বা বেগের পরিবর্তন হয়। এখানে কি টর্কটা কি, যে কারণে কোনো একটা বস্তু ঘোরে। তাহলে এইটা আর এটার মধ্যে সিমিলারিটিস আছে না, একই জিনিস বটে কি নয়। এখানে বল সমান ভর ইনটু ত্বরণ, আর এখানে টর্ক সমান জড়তা ভ্রামক ইনটু ত্বরণ। কারণ ওখানে ভরটা যা কাজ করে এখানে জড়তা ভ্রামক তাই কাজ করে, ওখানে বলটা যা কাজ করে এখানে টর্কটা তাই কাজ করে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখান থেকে এই প্রমাণগুলো আগে পড়তো, এই প্রমাণগুলো বইয়ে প্রমাণ করা আছে বিভিন্ন রকম ভাবে। এই প্রমাণগুলো এখন কোনো প্রমাণগুলো করার কোনো ইম্পর্টেন্স নাই, রেজাল্টগুলো তখন মনে রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা রেজাল্ট তোকে মনে রাখতে হবে, প্রত্যেকটা কিরকম করে হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটা সম্পর্কগুলো তোকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এটা লিখবি, লিখেলে না হলে লিখেলে ছবিটা আঁকবি, দিয়ে ঠিক করে লিখবি, এই দুটো ছবি আঁকবি ঠিক করে লিখবি। আমি শুধুমাত্র জিনিসটা লিখে দিচ্ছি, লিখ কোনো একটা বস্তুর, কোনো বস্তুর উপর একটুকু ফাঁকা রেখে লিখবি কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক টাও সমান এইটা লিখ, টাও সমান হচ্ছে এফ ইন্টু আর পারপেন্ডিকুলার, এফ ইন্টু আর পারপেন্ডিকুলার। ঠিক আছে, তার নিচে লিখ এফ ইন্টু আর সাইন থিটা। ছবিটা না আঁকলে পরে বুঝতে পারবি না, 1-1.5 মাস পরে, 10-15 দিন পরে পরীক্ষা পেরে যাবে, এই পরীক্ষাটা পরে বুঝতে পারবি এফ আর সাইন থিটা। তারপরে এটা ভেক্টর ফর্ম লিখবি, টাও ভেক্টর সমান হচ্ছে আর ক্রস এফ, আর ক্রস এফ। ঠিক আছে, ওটা নিচে একটু একক মাত্রাগুলো লিখে নিবি ছোট করে, একক মাত্রাগুলো কিছু তো ব্যাপার নেই, যে টাওয়ের একক হচ্ছে মানে হচ্ছে কি নিউটন ইন্টু মিটার অথবা ডাইন ইন্টু সেন্টিমিটার, আর ডাইমেনশন কি হবে এমএল স্কয়ার। জলটা একটু দাও তো, জলটা দাও তো। ঠিক আছে, আমার তো 5-6 কেজি জল বেড়েই গেল মনে হচ্ছে। টর্ক এবং জড়তা ভ্রামকের মধ্যে সম্পর্ক লিখেছিস তো? ঠিক, কোন বস্তুর উপর প্রযুক্ত টর্ক যদি, কোন বস্তুর উপর প্রযুক্ত টর্ক যদি টাও সমান এফ ইন্টু আর পারপেন্ডিকুলার এরকম হয়, তাহলে তারপরে লাইনে লিখ টাও সমান এম ইন্টু এ ইন্টু আর লিখা যায়, এম ইন্টু এ ইন্টু আর লিখা যায়। দিয়ে এখানে ব্র্যাকেটে লিখবি, আমরা জানি এ সমান হচ্ছে আর ইন্টু আলফা। ঠিক আছে, তাহলে এর জায়গায় আর ইন্টু আলফা বসালে এম ইন্টু আলফা ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, তারপরে লিখবি এম ইন্টু আর স্কোয়ারের জায়গায় আই, তাহলে আই টাও সমান হচ্ছে আই ইন্টু আলফা। ঠিক আছে, তাহলে টাওয়ের জায়গায় হয়ে গেল আই ইন্টু আলফা। ঠিক আছে, তাহলে এখানে এই টাওয়ের জায়গায় আমি এটাকে কি লিখতে পারি, টাওয়ের তুল্য জিনিস হচ্ছে বল, এই আয়ের তুল্য জিনিস হচ্ছে এম, আর এর তুল্য জিনিস, প্রত্যেকটা জিনিস একই রকম ভাবে কম্পেয়ার করা যাবে, কারণ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কম্পেয়ার করে দেখিয়ে দেবো পরের শেষে। ঠিক আছে, এরপরে একটা জিনিস দেখ, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এরপর দেখ একটা জিনিস, দেখ আমরা জানি, আচ্ছা তুই প্রথমে এটা লিখ কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ লিখ, তারপরেই বলছি। লিখ কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ
আচ্ছা, রৈখিক ভরবেগ কাকে বলে? ভর ও বেগের গুণফল। তাহলে কৌণিক ভরবেগ কাকে বলা উচিত বলতো? ভর হবে কি? ঘুরছে বস্তু, তাহলে ভরের জায়গায় আর ভি এর জায়গায় আলফা, ভি তো বেগ, ভি এর জায়গায়, তাই তো। রৈখিক বেগের জায়গায় কি হবে? কৌণিক বেগ। আর এম এর জায়গায়, বুঝতে পেরেছিস? তাহলে দেখ তুই একটু এখানে এখানে এই আয়ের জায়গায় এম আর স্কয়ার লেখা যাবে তো, তাই তো। এই ওমেগার জায়গায় এখানে একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি, ওমেগার জায়গায় ভি ডিভাইডেড বাই আর লেখা যাবে, যাবে তো। তাহলে দেখ, তাহলে এল সমান আমি লিখতে পারি এম ভি আর লিখতে পারি। তো এম ইন্টু ভি এটা কি বল? এটাই তো ভরবেগ। এম ইন্টু ভি এটা কি? এটাই ভরবেগ। এই ভরবেগটা ভেক্টর রাশি, তাহলে এল ভেক্টর সমান লেখা যাবে আর ক্রস পি। এটা হচ্ছে এল আর পি এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এটা হচ্ছে এল আর পি এর মধ্যে সম্পর্ক। এরপর একটা জিনিস দেখ, দেখ আমরা বল সমান কি লিখি? বল সমান তো ভরবেগের পরিবর্তনের হার, ডিপি বাই ডিটি। তাহলে বল সমান যদি ভরবেগের পরিবর্তনের হার হয়, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হয়, তাহলে টর্ক সমান কি হবে? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হবে তো। এবার দেখি এল এর জায়গায় আমি কি লিখতে পারি? এল এর জায়গায় আই ইন্টু ওমেগা লিখতে পারি তো। প্রথমে আই ওমেগাটাই লিখলাম, আই ইন্টু ওমেগা লিখতে পারি। তাহলে আইটা যদি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যায়, তাহলে হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। ডি ওমেগা বাই ডিটি মানে কি? আই ইন্টু আলফা। তাহলে এখান থেকেও টাউ সমান আই ইন্টু আলফা আমি প্রমাণ করতে পারি। এখান থেকেও আমি টাউ সমান আই ইন্টু আলফা প্রমাণ করতে পারি। এরপর দেখ, যদি মনে কর আমি এইখানে যদি আমি ডিফারেন্সিয়েশনটা করতাম, টাউ ভেক্টর সমান আমি কি লিখতে পারি? ডিএল বাই, তার মানে কি আরটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাকে ডিপি বাই ডিটি লেখা যাবে। ডিপি বাই ডিটিটা কি? ডিপি বাই ডিটিটাই হচ্ছে, তাই তো। তাহলে আর ক্রস এফ হচ্ছে, আর ক্রস এফ হচ্ছে টাউ ভেক্টর সমান আর ক্রস এফই তো ছিল। যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় তুই প্রমাণে আসতে পারিস। প্রমাণগুলো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই রেজাল্টটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট হচ্ছে এই রেজাল্টটা মনে রাখতে হবে, এই রেজাল্টটা মনে রাখতে হবে, এই রেজাল্টটা মনে রাখতে হবে। এই রেজাল্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো ব্যবহার করতে হবে অঙ্ক করার ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে প্রথমে কি বললাম আমি? পরিবর্তন। তাহলে কোনো ঘূর্ণায়মান বস্তুর জড়তা ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলকে জড়তা ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে আই ইন্টু ওমেগা, ক্যাপিটাল এল সমান হচ্ছে আই ইন্টু ওমেগা। আই এর জায়গায় এম আর স্কয়ার লিখলে, ওমেগার জায়গায় ভি বাই আর লিখলে, কন্ট্যাক্ট কিবোর্ডে লেখার দরকার নেই, এগুলো অনেকবার ধরে করা হচ্ছে। তাহলে এল সমান হচ্ছে এম ভি ইন্টু আর, অর্থাৎ পি ইন্টু আর, ঠিক আছে, পি ইন্টু আর, অর্থাৎ এল ভেক্টর সমান হচ্ছে আর ক্রস পি, ঠিক আছে। এটা হচ্ছে রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। সম্পর্ক হচ্ছে এটা, এই জায়গা থেকে হয়ে গেল। এরপরে লিখ
এরপরে লিখ কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যে সম্পর্ক। কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তারপর লিখ কোন বস্তুর উপর প্রযুক্ত টর্ক বস্তুটির কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান, অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান, অর্থাৎ এটা টাউ সমান হচ্ছে dl বাই dt, টাউ সমান হচ্ছে dl বাই dt। সুতরাং টাউ সমান হচ্ছে dl বাই dt। সুতরাং l এর জায়গায় i ইনটু ওমেগা, আইটা বেরিয়ে গেলে d ওমেগা বাই dt মানে হচ্ছে i ইনটু আলফা। ঠিক আছে, i ইনটু আলফা হয়েছে তো, টাউ সমান i ইনটু আলফা। এই প্রমাণগুলো যেগুলো আমি বললাম, এই প্রমাণগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রমাণেই ব্যবহার হবে। এরপরে লিখ কৌণিক কৃতকার্য ও কৌণিক গতিশক্তি রাশিমালা। কৌণিক কৃতকার্য ও কৌণিক গতিশক্তি রাশিমালা। আমি আজকে ম্যাথমেটিক্যাল ফর্মগুলো বলছি, কালকে অ্যাপ্লিকেশনসগুলো অঙ্কগুলো করব পরের ক্লাসে। ঠিক আছে, দেখ আবার রৈখিক গতিশক্তি সমান কি লিখি, হাফ এম ভি স্কয়ার, তো তাই তো। আচ্ছা, ভি এর জায়গায় কি লিখতে পারি, ওমেগা ইন্টু, ভি এর জায়গায় কি লিখতে পারি, ওমেগা ইন্টু আর তার হোল স্কয়ার। তার মানে এটাকে কি লিখতে পারি, হাফ এম আর স্কয়ার ইন্টু এম আর স্কয়ারটা কি, এম আর স্কয়ারটা হচ্ছে, তাহলে একটা বস্তু যখন ঘুরছে তখন ওর গতিশক্তি কি দিয়ে প্রকাশ পাচ্ছে, দেখ এটাই হওয়া উচিত, কারণ এম ইকুইভ্যালেন্ট টু এম আর আই একই জিনিস। যখন বস্তুটা রৈখিক গতি তখন এম, যখন বস্তুটা ঘুরছে তখন আই। যখন বস্তুটা রৈখিক গতি তখন ভি, যখন বস্তুটা ঘুরছে তখন কৌণিক গতি ওমেগা। ওমেগা তখন কৌণিক গতি কি, কৌণিক গতি কোনটা, তাহলে যদি এটা এম ভি স্কয়ারে হয় এটা কি হবে, আই ওমেগা স্কয়ার হবে না। এবার দেখ ওয়ার্ক ডান সমান কি লিখি, এফ ইন্টু আর, তাই তো, এফ এক্স, এফ ইন্টু এক্স যাই হোক, এফ ইন্টু আর বা এফ ইন্টু এক্স যাই বলিস। ঠিক আছে, তাহলে এখানে এফ এর জায়গায় কি হবে, টাউ, আর আরটা তো রৈখিক সরণ বা এক্সটা রৈখিক সরণ, এখানে কি হবে কৌণিক সরণ। তাহলে এখানে ডি ওমেগা মানে ডি ডাব্লিউ সমান, যেখানে এফ ডট ডিএক্স লিখছি সেখানে ডি ডাব্লিউ সমান কি লিখবো, এফ ডট ডি থিটা লিখবো। দেখ এই কৃতকার্যটার সমান কি লিখেছিলাম, গতিশক্তির পরিবর্তনের হার। তাহলে কৌণিক কৃতকার্য সমান কি লিখবো,
কৌণিক গতিশক্তির পরিবর্তনের হার লিখবো না? কৌণিক গতিশক্তি সমান লিখবো তো? তাই লিখ একটি এম ভরের বস্তু যদি ওমেগা কৌণিক বেগে, একটি এম ভরের বস্তু যদি ওমেগা কৌণিক বেগে বিরাট গরম দূর, এম ভরের বস্তু ওমেগা কৌণিক বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, তাহলে বস্তুটি কৌণিক গতিশক্তির রাশিমালা, কৌণিক গতিশক্তির রাশিমালা ই কে সমান হাফ আই ওমেগা স্কয়ার হবে, ই কে সমান হাফ আই ওমেগা স্কয়ার হবে, হাফ আই ওমেগা স্কয়ার হবে। ঠিক আছে, ই কে সমান হাফ আই ওমেগা স্কয়ার হবে। এরপর হচ্ছে কৌণিক কৃতকার্য ডিডব্লিউ সমান, কৌণিক কৃতকার্য ডিডব্লিউ সমান ঠিক আছে, ডিডব্লিউ সমান টাউ ইন্টু থিটা ডিডব্লিউ সমান টাউ ইন্টু ডি থিটা। এটা ইন্টিগ্রেশন আবার লিখবে, যদি ডাব্লিউ সমান লিখি এরকম করে লিখবে, তাহলে এরকম করে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন আবার ডি ডাব্লিউ ইন্টিগ্রেশন আবার টাউ ইন্টু ডি থিটা। ঠিক আছে, দেখো এই যে যতগুলো আমি জিনিস আজকে আমি যতগুলো বলছি, এই প্রত্যেকটা জিনিস প্রমাণ করা যাবে কোনো জায়গা, কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গা। ঠিক আছে, এগুলার এরকম কোনো প্রমাণ হয় না, কিন্তু কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় আসা যাবে। ঠিক আছে, আগের পরীক্ষায় পড়তো এমসিকিউ কোশ্চেন যখন ছিল না তখন এরকম কোশ্চেনে পড়তো যে প্রমাণ করো যে তোর আমাদের টর্ক সমান হচ্ছে ভরবেগের, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, বা বল ও টর্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তখন সেক্ষেত্রে তুই যে কোনো একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে প্রমাণ করতে পারতিস। তো এখন প্রমাণ করার কোনো ব্যাপার নেই, যা পড়বে অঙ্ক, এগুলো হচ্ছে ডাইরেক্ট সমীকরণ। এই সমীকরণগুলো ব্যবহার করে এই সমীকরণগুলোর প্রয়োগ আছে। যেমন আমরা ওই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছি, সেরকম এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আছে। তো এখানে এরপরে প্রয়োগগুলো আমাকে করতে হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যেমন পড়েছি, সেরকম কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আছে। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করে তার অঙ্ক আছে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনসগুলো যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা করবো এরপর, বুঝলি? ঠিক আছে।